রাজনৈতিক উত্তাপ বাড়ছে সেটা তো বলার অপেক্ষা রাখে না, কারণ ভোটের পরিবেশ। কিন্তু অবশ্যই আবহাওয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ যে অবস্থা এই মুহূর্তে গোটা রাজ্যে তা সত্যি ভয় ধরাচ্ছে। আমরা প্রত্যেকেই জানতে চাই যে এই গরমটা কবে কমবে, কারণ তাপপ্রবাহের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে এখনো জারি। আজ থেকে রবিবার পর্যন্ত, মানে আজকে সোমবার থেকে সামনে রবিবার পর্যন্ত 8 জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি 7 জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী 3 দিন কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 43 ডিগ্রিতে থাকতে পারে বাঁকুড়া পানাগড়ের তাপমাত্রা, 43 ডিগ্রিতে পৌঁছতে পারে মেদিনীপুর আসানসোলের পারদ, 41 ডিগ্রিতে থাকতে পারে আলিপুর দমদমের তাপমাত্রা। রেহাই নেই উত্তরে মালদা, দক্ষিণ দিনাজপুরেও। শুধু উত্তরের 5 জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে খারাপ অবস্থা যদি বলা যায় তাহলে কোন জেলার জানেন? বাঁকুড়া। মানে এখন অব্দি রাজ্যে উষ্ণতম, দেশের 3য় উষ্ণতম স্থান, মানে গোটা দেশের মধ্যে 3য় উষ্ণতম স্থানে রয়েছে বাঁকুড়া। সেখানকার মানুষজন আছেন কিভাবে, এই গরমের মধ্যে তারা থাকছেন কিভাবে? চলুন একটু বাঁকুড়ায় নজর রাখি। আমাদের রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন বাঁকুড়া থেকে হীরক মুখার্জি। হীরক, কি অবস্থা এখন? লিমা, দেখো, গতকালও বাঁকুড়ায় লাল সতর্কতা জারি ছিল এবং আজকে সকাল থেকে কিন্তু কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং সেই কমলা সতর্কতা এই গোটা সপ্তাহ জুড়ে জারি থাকবে অন্তত আবহাওয়া দপ্তরের তরফে, তেমনটাই জানানো হয়েছে। গতকালও বাঁকুড়া জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বলা চলে কার্যত তপ্ত অবস্থায় রয়েছে গোটা বাঁকুড়া। এই প্রবল গরমে রীতিমতো হাঁসফাঁস দশা সাধারণ মানুষের। আজ সকাল 8টা বাজে এখন, এবং এই 8টার সময়ই কিন্তু রীতিমতো চড়া রোদ এবং তার পাশাপাশি প্রবল গরম। সেই গরমের কার্যত হাঁসফাঁস করছে জেলাবাসী। তবে শুধুমাত্র গরমে কষ্ট পাচ্ছে জেলার মানুষ তাই নয়, তার পাশাপাশি যে আশঙ্কাটা এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কা হিসাবে দেখা দিয়েছে তা হচ্ছে পানীয় জলের সংকট। কারণ এই প্রবল গরমে মাটির নিচের যে জলস্তর, ভূগর্ভস্থ জলস্তর, তা হু হু করে নামতে শুরু করেছে। আর তার ফলে নদী নালা খালবিল যেমন শুকিয়ে পড়েছে, তেমনই বহু নলকূপ ইতিমধ্যে বিকল হয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে পানীয় জলের যে সরবরাহ, সেই সরবরাহ কিভাবে স্বাভাবিক রাখা যাবে তা নিয়ে কিন্তু রীতিমতো দুশ্চিন্তায় প্রশাসন। একদিকে প্রবল গরম, অন্যদিকে জলসংকট। সামান্য পানীয় জলটুকু সংগ্রহ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতি কবে কাটবে, এই পরিস্থিতি কাটিয়ে কবে বৃষ্টি নামবে সেই অবস্থা বাঁকুড়ার। হীরক, তুমিও সাবধানে কাজ করো। আমাদের প্রত্যেক রিপোর্টারকে আমরা বলবো যে তোমরা খবর সংগ্রহ করছো ঠিকই, কিন্তু প্লিজ নিজেদেরও খেয়াল রেখো। তোমাদের প্রত্যেককে আপাতত ধন্যবাদ। তীব্র গরমে হাঁসফাঁস দশা বাংলাদেশেও। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত 4 জনের। বন্ধ স্কুল কলেজ। ঢাকায় পারদ ছুঁয়েছে 40 ডিগ্রি, যশোরে 43 ডিগ্রি ছুঁই। গো বলায় যেমন গোরক্ষার সেন্টিমেন্ট, ঠিক তেমনই মরু রাজ্যে উটকে ঘিরে মানুষের কিন্তু সংবেদনশীলতা তীব্র। কিন্তু নানা কারণে রাজস্থানে দিন দিন উটের সংখ্যা কিন্তু কমছে, আর যার ফলে বিপর্যস্ত উটের সঙ্গে জড়িয়ে থাকা বহু মানুষের জীবন জীবিকা রাজস্থানের বৃহত্তর অর্থনীতি। ভোট আবহে মরু রাজ্যের লড়াইতে এবার খোদ উটই নির্বাচনের হাতিয়ার। মরু রাজ্যের মোট ভোটারের পরিসংখ্যানের নিরিখে উটপালকদের সংখ্যা মাত্র 1 বা 2%। স্বাভাবিকভাবেই তাদের দাবি দাওয়াকে ধর্তব্যের মধ্যেই আনে না রাজনীতির কোনো শিবিরই। কিন্তু রাজস্থানে উটের সংখ্যা যেভাবে কমছে তাতে শুধু উটপালকদের ব্যক্তিগত জীবন জীবিকা নয়, রাজ্যের সামগ্রিক গ্রামীণ ও পর্যটন অর্থনীতির ওপর প্রভাব পড়তে চলেছে। 1980 সালে দেশে উটের সংখ্যা ছিল 10 লক্ষেরও বেশি। 2019-এর পরিসংখ্যান অনুযায়ী সেই সংখ্যাটা কমে দাঁড়ায় 2.5 লক্ষে। সূত্রের খবর, গত 5 বছরে এই সংখ্যা আরও প্রায় 1 লক্ষ কমেছে। এই পরিস্থিতির জন্য বিজেপি, কংগ্রেস দুই শিবিরের দিকেই আঙুল তুলছেন রাজস্থানের উটপালকরা। তথ্য পরিসংখ্যান বলছে, মাংসের চাহিদা মেটাতে একসময় পালে পালে উট রপ্তানি হতো মধ্যপ্রাচ্যে। উটের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা কমতেই উট বিক্রি করে দিতেন গরিব উটপালকরা। শুধু তাই নয়, বলদের মতোই শস্য বোঝাই গাড়ি টানার জন্য পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাতে চড়া দামে বিকত পুরুষ উট।
উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা থেকে ক্রেতারা আসতেন আজমেরের পুষ্করে আন্তর্জাতিক পশু মেলায়। রাজস্থানের উটের কদর ছিল আরও বেশি। 2013 সালে রাজস্থানে ক্ষমতায় আসার পর উটকে রাজ্য পশু হিসেবে ঘোষণা করার পাশাপাশি ভিন রাজ্যে উট বিক্রি বন্ধ করে দেয় বসুন্ধরা রাজের সরকার। এতে জৌলুস হারায় পুষ্করের পশু মেলা। চাহিদা কমার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় পড়তে থাকে উটের দাম। 2015 পর থেকে অপ্রত্যাশিতভাবে কমে যায় উট বিক্রি। इससे पहले ऊँट का बाहर भी आना जाना होता था, तो पुष्कर मेले में लगभग 50,000 60,000 तक की तादाद में ऊँट आ जाते थे। ये जो रिसेंटली जो पुष्कर मेला हुआ था उसमें मैक्सिमम 1900 ऊँट आए थे, तो ऊँटों की संख्या बहुत कम हो चुकी है अगर पुराने टाइम के कंपैरिजन में देखा जाए तो। उसके अलावा दूसरा रीज़न वो भी है कि गवर्नमेंट ने एक अच्छी सोच के तहत उसको बंद किया था कि जो ऊँटों को कसाई खाने में कटन के अंदर जो लेके जाते हैं काटने के लिए, तो वो उससे बंद हो गया। लेकिन इससे एक नुकसान ये हो गया कि जो व्यापार के लिए भी लेके जाना चाहते थे, जैसे कि आज बड़े बड़े पार्क वगैरह में हमारे यहाँ से कोई खरीदना चाहता है तो उसके लिए काफ़ी लंबा प्रोसेस हो जाता है, जैसे परमिशन लेनी पड़ती है अलग अलग स्टेट से उसको ऊँट को निकालने के लिए। उसके बावजूद भी उसको ले जाने में ट्रांसपोर्टेशन में काफ़ी दिक्कतें आती है। ভিন রাজ্যে উট বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় ফল হয় হিতে বিপরীত। চাহিদা কমায় উটের জন্ম নিয়ন্ত্রণ করতে শুরু করেন অর্থনৈতিকভাবে দুর্বল আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তার প্রভাব পড়ে স্থানীয় অর্থনীতিতে। তার উপর বুড়ো উটের খাই খরচ জোগাতে হিমশিম খেতে হয় উট পালকদের। ये ऊँट पालने में खर्चा कितना है? ये रोज का होता है 700-800 रुपये। अच्छा, उतना आता है? आता है, कभी आता है कभी नहीं आता है, कभी जेब से खिलाना पड़ता है। आज सुबह से एक राउंड बोर्ड ही नहीं किया। अच्छा, हाँ, तो गवर्नमेंट का पैसा मिलता है? गवर्नमेंट का पैसा नहीं मिलता। पहले तो कांकड़ में चढ़ते थे, कोई खर्चा था ही नहीं। हमारे बुजुर्ग लोग फेरते थे, रुआ चराते थे और मेले वगैरह में बिक जाते। अब महंगाई हो रही है, ज़मीन महंगी हो गई, कहाँ जगह तो है नहीं, इसको कहाँ चरावे। अब मोल लेके चारा चराते हैं तो महंगा पड़ता है। एक इकोनॉमी रेज होती है कैमल से, वो बिल्कुल बंटाधार हो चुकी है। उसकी वजह से गांव के लोग, ग्रामीण लोग बहुत परेशान हैं, क्योंकि उसमें पूरे राजस्थान के जैसलमेर तक से वहाँ से कैटल जो वेंडर्स हैं वो लोग आते रहे हैं, तो वो बहुत परेशान थे। 2020 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে চিঠি লিখে উটের মূল্য এবং সংখ্যা বৃদ্ধির জন্য সরকারকে দায়িত্ব নেওয়ার আবেদন জানান উট পালকরা। সরকার ব্যবস্থা না নিলে উট নিয়ে বিধানসভা অবরুদ্ধ করার হুমকি দেন তারা। সে সময় আশ্বাস দিলেও সমস্যার সমাধান করেননি গেহলট। এখন শিয়রে ভোট। এবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন এলাকার দুগ্ধ আন্দোলনের সঙ্গে যুক্ত বর্ষিয়ান নেতা রামচন্দ্র চৌধুরী। টিভি9 বাংলার মুখোমুখি হয়ে সমস্যার কথা তিনি স্বীকার করলেন। ये मुद्दा मैं उठाऊंगा, एमपी बनूंगा, पार्लियामेंट में इशू को खड़ा करूंगा कि ऊँटों वालों का भी संरक्षण होना चाहिए। ऊँट व्यवसाय धीरे धीरे कम हो रहा है। সমস্যার কথা মানছেন পুষ্কর তথা আজমেরের স্থানীয় বিজেপি নেতারাও। কিন্তু মোদি মন্ত্রে মাতোয়ারা রাজ্য নেতাদের উত্তর, প্রধানমন্ত্রীর ইমেজের সামনে সব ইস্যুই চাপা পড়ে যাবে। और पुष्कर में ऊँटों के लिए जैसे कि टूरिस्ट जो आ रहा है अभी, वो फॉरेनर हो चाहे वो हिंदुस्तान के कोई भी कोने से आ रहा है, वो सभी तीर्थ पुष्कर सरोवर की पूजा अर्चना ब्रह्मा जी का दर्शन करने के बाद में केमल सफारी का लुत्फ उठाते हैं। उससे हजारों रुपए की, लाखों रुपए की आय प्रतिदिन केमल सफारी वाले जो यहाँ पे जो कर रहे हैं वो कमाई खाते हैं। आसपास के गाँवों से ऊँट वाले यहाँ आके अपने केमल जो है दुकानें लगा के बैठे हैं उनके पास लगा देते हैं और वो अपना रोजी रोजगार, अपना परिवार इससे पालन पोषण कर रहे हैं। वो लाखों रुपए का बिजनेस है पर डे। স্থানীয় মানুষদের বক্তব্য, যারা এই উটের ব্যবসার সঙ্গে জড়িত তারা কেউই শিক্ষিত নয়। ফলত এই সম্প্রদায়, বিশেষত পিছিয়ে পড়া সম্প্রদায়কে ঘিরে ভোটের সময় কোনো রাজনৈতিক দলই ভাবনা চিন্তা করছে না। অথচ এই উটকে ঘিরেই রাজস্থানের যাবতীয় পর্যটন, রাজস্থানের যাবতীয় অর্থনীতির চাকা প্রতি মুহূর্তে ঘুরছে। ফলত এই মানুষগুলোর জন্য ভাবনা চিন্তা আদৌ কোনো রাজনৈতিক দল লোকসভা নির্বাচনের আগে বা পরে করবে কিনা, সেই প্রশ্ন প্রত্যেকবারের মতোই অধরা থেকে যাচ্ছে। রাজস্থান থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা।